নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে আইনশৃঙ্খলা নিয়ে তত শঙ্কা বাড়ছে প্রার্থীদের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার পরই প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এক মাস না যেতেই গুলি করে হত্যা করা হলো ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর খিলগাঁও থেকে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনম খলিলুর রহমান। আমরা শুরুতেই যাচ্ছি আনম খলিলুর রহমান ইব্রাহিমের কাছে। আরএফএল চেয়ার মানে ক্ষমতার নয় সমতার চেয়ার। জনাব ইব্রাহিম, নির্বাচন যত এগিয়ে আসছে ততই তো শঙ্কা বাড়ছে প্রার্থীদের। ভোটের আগে আইন শৃঙ্খলা নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক। শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন। আসসালামু আলাইকুম। আপনি সঠিক সময়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ডিসেম্বরের 12 তারিখে হাদি ইনকিলাব মঞ্চের নেতা শহীদ হলেন। আজকে 12 তারিখে আবার দিন যেতে না যেতেই আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করা হলো। এই দুইটি হত্যাকাণ্ডকে আমি বলবো একই সূত্রে গাঁথা। কারণ এরা, হাদি যেমন ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। সুতরাং এই সকল ঘটনা যেটা সংঘটিত হচ্ছে সেটা নির্বাচনের প্রাককালে কোনোভাবেই সমীচীন নয়, কিন্তু তারপরেও হচ্ছে। আজকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গত 17 বছর আন্দোলনের মধ্যে দিয়ে বহুল আকাঙ্ক্ষিত যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের প্রাককালে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হওয়া দরকার। এবং আমরা মনে করি যে অস্ত্র উদ্ধার এখনো পর্যন্ত সেই রকম ভাবে আশানুরূপ হয় নাই। এগুলোকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দেওয়া উচিত, বিশেষ করে নির্বাচন কমিশন। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সাধারণত প্রশাসনের সমস্ত কার্যক্রম নির্বাচন কমিশনের উপর ন্যস্ত হয়। সুতরাং আমি মনে করি যে এই নির্বাচন কমিশনকে আরো বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং আরো জনগণের আস্থা যাতে তাদের উপর আসে সেজন্য তাদের কাজ করতে হবে। আমরা লক্ষ্য করেছি এখন শুধু বিশুদ্ধার আর বিশুদ্ধার, একদল আরেক দলকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা 5 তারিখের পরের থেকে যে বিষয়গুলো উপলব্ধি করে আসছি, আমরা মনে করি এই গভর্নমেন্ট বা এই নির্বাচন কমিশন যদি কঠিন হস্তে এই সকলকে নিরসন করতে না পারে, তাহলে আইন শৃঙ্খলার আরো অবনতি হবে এবং আরো অনেক হত্যাকাণ্ড হওয়ার সমীহ সম্ভাবনা রয়েছে। আমরা মনে করি, বিশ্বাস করি যে শুধুমাত্র ওই পতিতদের দোষ দিয়ে আমরা পার পাবো না। কারণ পতিতরা তারা চিহ্নিত, তাদেরকে কেন সেইভাবে গ্রেপ্তার করা হলো না, তাদেরকে কেন পালিয়ে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হলো? সুতরাং পতিতদের শুধু দোষারোপ করে লাভ নেই, তাদেরকে আইনের আওতায় এনে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট করে এই লেভেল প্লেইং ফিল্ড যেটা, এবং জনগণের মধ্যে একটা আস্থা ফিরে আসতে হবে যে আমি ভোট কেন্দ্রে গেলে নিশ্চিন্তে ভোট দিতে পারবো, আমার যাওয়া মানে যাতায়াতের পথে আমি বাধাগ্রস্ত হব না, আমাকে গুলি খেতে হবে না। এই অবস্থার জন্য আমরা জাবেদ রাসিনের কাছে বিষয়টি একটু জানতে চাইবো যে এই যে হত্যাকাণ্ড, আতঙ্ক, সরকার কতটা সামাল দিতে পারবে বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমার যে সহ আলোচক আছেন তার কথার সাথে আমি একমত। সেটা হচ্ছে সরকার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করতে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম দেখতে পাই নাই। আপনার যৌথ বাহিনীর অভিযানও ওইরকম আশানুরূপ কিন্তু কোনো ফল দেয়নি। এখনো প্রচুর পরিমাণ অস্ত্র কিন্তু রয়ে গিয়েছে। সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারেও কোনো ওইরকম কোনো অভিযান চালানো হচ্ছে না। তদুপরি আমরা কিন্তু দুটি খুনের ঘটনা দেখে ফেললাম তফসিল ঘোষণার পর। আর তফসিল ঘোষণার পর পর কিন্তু আরো কয়েকটি ঘটনা ঘটেছিল, খুনের ঘটনা। সেগুলো না হলে আমরা ধরলাম যে অন্তর্কোন্দলের কারণে হয়েছে, কিন্তু এই যে খুনগুলো যেগুলো এখন হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রার্থীরা এখন বুলেট প্রুফ জ্যাকেট পরে তাদেরকে প্রচারণায় যেতে হচ্ছে। এক ধরনের অনেকেই কিন্তু গানম্যান সহকারে প্রচারণায় যাচ্ছেন। তো প্রার্থীরা যেমন এক ধরনের শঙ্কার মধ্যে আছে, একই সাথে কিন্তু শঙ্কা রয়ে গিয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। ভোটাররা যেমন নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন, গিয়ে তার বাসায় এসে তার বাসার উপর যে আক্রমণ চালানো হবে না। আমরা জানি যে একটা এলাকায়, এক একটা এলাকায় ভোটদানের পর সেই এলাকার ভোটারদের উপর কিন্তু নির্যাতন চালানো হয়, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তো এগুলো নিয়েও কিন্তু অনেক ধরনের শঙ্কা রয়ে গেছে সাধারণ ভোটারদের মধ্যেও। ভোট নিয়ে যে উৎসবের আমেজ, সেটা এখনো পর্যন্ত আমরা ওইভাবে পরিলক্ষিত হতে দেখছি না, বরঞ্চ এক ধরনের
আতঙ্কদের মধ্যেও রয়ে গিয়েছে। জি, বিষয়টি বলছিলেন রাসিন। আমি জনাব ইব্রাহিমের কাছে আবার একটু জানতে চাইবো যে এই যে হত্যাকাণ্ড শঙ্কা, তো এই জায়গাগুলো থেকে তো ভোটারদের আগ্রহ অনেকটাই কমে যাবে। তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হতে পারে কিনা? সেই জায়গা থেকে যদি এই অবস্থার থেকে উত্তরণ না করা যায় তাহলে তো প্রশ্নবিদ্ধ হবেই। কারণ আমরা 18 নির্বাচনে দেখেছি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, বুড়িগঙ্গা নদীতে তাদের লাশ ভাসছে। সুতরাং সেখান থেকে তো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা কেন এখন পর্যন্ত সেই যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, যাদের কাছে অস্ত্র আছে, তাদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হয় নাই, এবং কেন এই অস্ত্র উদ্ধার করা হচ্ছে না? আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমরা 17 বছর আন্দোলন করে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। এদেশের মানুষ তারা সুষ্ঠু ভোটে এবং অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটে অংশগ্রহণ করবার প্রচন্ড আকাঙ্ক্ষা রয়েছে। মানুষ ঈদের মতো উৎসবের মতো করে নির্বাচনে ভোট দিতে যাবে দেশের প্রতিটি মানুষ। কিন্তু এই সকল বিচ্ছিন্ন ঘটনা আমাদেরকে উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন কমিশনকে অত্যন্ত কঠিন হস্তে এই অস্ত্রধারীদেরকে গ্রেফতার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। তাহলে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সুস্থিরভাবে ভোট দিয়ে ফিরে আসবার নিশ্চয়তা পাবে। রাসিনের কাছে একটু জানতে চাইবো যে এই বিষয়ে আসলে যেটা বলছিলেন তিনি, যে এই মুহূর্তে তাহলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, কতটা হবে বলে আশা করছেন আপনি? না, আমি এখানে একটু দ্বিমতের সাথে বলতে চাই। ওনারা যেমন বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, এই হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে রাজি না। কারণ হচ্ছে আপনি যদি দেখেন 5ই আগস্টের পর থেকে সরকারের এই একটা বিষয়ে একেবারে নির্লিপ্ত ভূমিকা আছে। আমরা অপারেশন ডেভিল হান্ট সহ অনেকগুলো অভিযানের কথা শুনেছি, কিন্তু সেগুলোর ফলাফল কি? আমরা কিন্তু ফলাফল দেখতে পাই নাই। এরকম যে ঘটনা ঘটবে এরকম কিন্তু আশঙ্কা আন্দাজ অনেক মহল থেকে কিন্তু বলা হচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা অন্যান্য সংস্থাগুলোর পক্ষ থেকে আমরা কিন্তু সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। আর আপনি যেটি বললেন যে এটি আসলেই যে রাজনৈতিক দলগুলো আছে, সাধারণ ভোটার আছে, সবার উপরেই কিন্তু একটা প্রভাব ফেলবে। সেই প্রভাবটা আসলেই কতটুকু সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সরকার করতে পারবে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন থেকে যায়। এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে সরকারকে আসলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে বসে তাদেরকে আরো জোরদার অভিযানগুলো পরিচালনা করা উচিত। যারা পতিত শক্তিকে শুধুমাত্র দোষ দিয়ে লাভ হবে না, এখানে নিজেদের যে ব্যর্থতা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেখানেও জোর দিতে হবে। ইব্রাহিম খলিল, ছাত্র শিবির তাদের গুপ্ত রাজনীতির কারণে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এগিয়ে আছে বা সুফল ভোগ করছে, এমন একটি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তো এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ছাত্র শিবির গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত এটা আমার কাছে জানার বিষয় নয়, সারা দেশবাসী জানে তারা কোথায় লালিত পালিত হয়েছে, আবার পরবর্তী সময়ে তাদের ভূমিকা কি ছিল তারা নিজেরাও স্বীকার করেছে বিভিন্ন ভাবে। তো আমরা যেটা মনে করি যে এই গুপ্ত হত্যা বা গুপ্ত রাজনীতি করে আজকে যে যে হত্যাকাণ্ড গুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলা হয়, আমি মনে করি এটা মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সুপরিকল্পিত ভাবে অস্ত্রধারীদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার দায় দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা গুপ্ত রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকতে পারে। কারণ গুপ্ত রাজনীতি করে এই দেশের পরিস্থিতিকে তারা বিঘ্নিত করতে চায়, তারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়। ইতিমধ্যে আমরা দেখেছি সংস্কারের নামে, পিয়ারের নামে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো নির্বাচনকে পিছানোর আরেকটি গুপ্ত পরিকল্পনা কিনা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। তবে আমরা মনে করি দেশের মানুষ প্রস্তুত আছে, ভোট কেন্দ্রে তারা যাবে তাদের উৎসাহ উদ্দীপনা নিয়েই। 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে তারা ভোট দিতে যাবে। এরকম বিচ্ছিন্ন ঘটনা যেগুলা আজকে বলা হচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিত ঘটনা। এই সরকার রাষ্ট্র চাইলে পারে না এরকম কোনো কিছু নাই। তারা চাইলে অবশ্যই এগুলোকে আইনের আওতায় এনে অস্ত্র উদ্ধার করলে সমস্ত কিছু অনেকটা জি, ধন্যবাদ দূর হয়ে যাবে। ইব্রাহিম খলিল। আমরা রাসিনের কাছে সবশেষ প্রশ্নটি করব যে পতিত শক্তি আসলে ভোট বানচালের চেষ্টা করছে, কেউ কেউ মন্তব্য করছেন। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণটা আসলে মূলত কোথায় যদি বলতেন?
পতিত শক্তি তো চাইবেই জিনিসটা বানচাল করার জন্য, কিন্তু আপনার সেই সেটাকে প্রতিহত করার জন্য আপনার ভূমিকা কি, আপনার প্রস্তুতি কি, সেটা নিয়ে আসলে আমাদের প্রশ্নটা করা উচিত। পতিত শক্তি তো করার চেষ্টা করবেই। আমরা 5 তারিখের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে আমরা পাই নাই। একই সাথে কিন্তু সরকারেরও যে ধরনের জোরালো ভূমিকা রাখা উচিত ছিল সেটা হয় নাই। আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রান্নাঘরে গিয়ে পুলিশ সদস্যদের খাবার তদারকি করছেন, কিন্তু তার বদলে যে সংস্থাগুলো কি করছে, তাদের এই 5 আগস্টের পর তাদের ভূমিকা কি আমরা দেখেছি। ক্যান্টনমেন্ট থেকে অনেক পতিত লোকজনদেরকে দেশ থেকে বের করে দেওয়া, রাস্তা করে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু জবাবের আওতায় আনা হয় নাই। তো এই জায়গাগুলোতে জবাবদিহিতার আওতায় না আনার কারণেই তারা আস্তে আস্তে পার পেতে 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 তারা কিন্তু এখন পর্যন্ত একেবারে সরাসরি আঘাত করার মতন অবস্থায় চলে গিয়েছে, অথচ সেটা কিন্তু হবার কথা ছিল না। তাদের কিন্তু স্থান হওয়া উচিত ছিল বিচারের কাঠগড়ায়, কিন্তু তারা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা এখন আঘাত হানছে। তো এই জায়গাটায় আমি মনে করি এটা স্পষ্টভাবে সরকারের ব্যর্থতা, গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ব্যর্থতা। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে এখন আমি বলবো, যদি আপনারা একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে চান তাহলে খুব দ্রুত শক্ত হাতে এগুলো দমন করতে হবে, গোয়েন্দা সংস্থাগুলোকে আরো তৎপর হতে হবে। জি, জনাব জাভেদ রাসিন এবং ইব্রাহিম খলিল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।